আলাইকুম। চলুন আজকে আমরা বাংলা রিটেন পার্টের বাংলা রিটেন পার্ট করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যাচ্ছি। প্রথম চ্যাপ্টার আমরা আছি। আজকে আমরা শিখব প্রত্যয় কত প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় কাকে বলে, বাংলা কৃত এবং তদ্ধিত প্রত্যয় যোগে 5টি করে শব্দ গঠন করুন। এটা এরপরে সমাস কাকে বলে, সমাস কত প্রকার ও কী কী, সমাস যোগে 6টি শব্দ গঠন করুন। এরপরে সন্ধি কাকে বলে, কত প্রকার ও কী কী, ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধি যোগে নিয়ম সহ শব্দ গঠন করুন। এছাড়াও রয়েছে সমাস দ্বারা শব্দ গঠনের উপায়সমূহ ব্যাখ্যা করুন। কিভাবে সমাসের সাহায্যে শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করুন। এটা কিন্তু 43তম বিসিএস এবং 45তম বিসিএস এ চলে এসেছিল, কারিগরি বা পেশাগত ক্যাডারের বিসিএস এ এটা চলে এসেছিল। এছাড়াও আমরা শিখব যে সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখুন। ওকে, দ্বিরুক্তি শব্দ কি, এর প্রকারভেদ লিখুন। দ্বিরুক্ত শব্দযোগে শব্দ গঠনের উদাহরণ লিখুন। ওকে, এছাড়া আমাদের থাকবে একই শব্দের বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহারগুলো লিখুন। এছাড়া একই অব্যয়ের একাধিক অর্থে ব্যবহার সম্পর্কে উল্লেখ করুন। একই অব্যয়ের একাধিক অর্থে ব্যবহার লিখুন। ক্রিয়াপদ কি এবং এর প্রকারভেদগুলো লিখুন। ব্যাস, তাহলে আমাদের প্রথম চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। চলুন তাহলে আমরা শুরু করি। ওকে, প্রত্যয় কত প্রকার, প্রত্যয় কত প্রকার, এছাড়াও কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় কাকে বলে, বাংলা কৃত এবং তদ্ধিত প্রত্যয় যোগে সব 5টি করে যে শব্দ গঠন করতে বলা হয়েছে। ওকে, সো চলুন শুরু করি। কৃত প্রত্যয় মানে প্রত্যয় দুই প্রকার, একটা কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। মানে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর রেখে দিয়েছে। ওকে, এছাড়া তাহলে আমরা কৃত প্রত্যয় কাকে বলে। বাংলা ভাষায় নিজস্ব কিছু ধাতু আছে, বাংলা ভাষায় নিজস্ব কিছু ধাতু আছে যেগুলো শেষে প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দকে বলে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। ওকে, বাংলা ভাষায় নিজস্ব কিছু ধাতু আছে যেগুলো শেষে প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দকে কৃত প্রত্যয় শব্দ বলে। নিজস্ব কিছু ধাতু আছে বাংলা ভাষায়, এই ধাতুর সাথে শেষে যেগুলো শেষে প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দকে কৃত প্রত্যয় সাধিত শব্দ বলে। ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত হয়। এটা ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত হয়। বাংলা ধাতুগুলো হলো কাদনা, শো, খা, দে, থা, সু ইত্যাদি। কাদনা, শো, খা, দে, থা, সু, কাদনা, শো, খা, দে, থা, সু, কাদনা, শো, খা, কাদনা, শো, খা, দে, থা, সু, কাদনা, কাদনা, শো, খা, দে, থা, সু, কাদনা, শো, খা, দে, থা, সু, কাদনা, শো, থা, দে, থা, সু, কাদনা, শো, খা, দে, থা, সু ইত্যাদি। ওকে, সো বাংলা ধাতুগুলো চেনার উপায়গুলো কি। ধাতুর পূর্বে তুই যোগ করে ধাতুর যে রূপ পাওয়া যায় তাই বাংলা ধাতু। যেমন তুই কাঁদ, তুই দেখ, তুই মর, তুই পড়, তুই এগুলো আর কি। ধাতুর পূর্বে তুই যোগ করে ধাতুর যে রূপ পাওয়া যায় তাই বাংলা ধাতু। ধাতুর পূর্বে তুই যোগ করে ধাতুর যে রূপ পাওয়া যায় তাই কি ধাতু, বাংলা ধাতু। ওকে, আচ্ছা, যখন ধাতুর সঙ্গে কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ প্রত্যয় হয় তখন সেটি কৃত প্রত্যয় বলে। এর অন্য নাম ধাতু প্রত্যয়। যখন ধাতুর সঙ্গে কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যখন কোনো ধাতুর সঙ্গে কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয় তখন সেটি কৃত প্রত্যয় বলে। এর অন্য নাম ধাতু প্রত্যয়। যখন ধাতুর সঙ্গে কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি করে সেটি কৃত প্রত্যয়। ওকে, ধাতুর সঙ্গে কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয় তখন সেটি কৃত প্রত্যয়। এর অন্য নাম ধাতু প্রত্যয়। যেমন চল, যোগ অন, চলন। ওকে, ওকে, তো ধাতুর সঙ্গে কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়। ওকে, তো চলন কি পদ, বিশেষ্য পদ, এরকম আর কি। আচ্ছা, তাই কৃত প্রত্যয় ধাতুর আগে চিহ্ন বসানো হয়। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কৃদন্ত পদ বলে। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কি বলে, কৃদন্ত পদ বলে। যেমন পর যোগ পড়া। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দকে কি বলে, কৃদন্ত পদ বলে। ওকে, তো এই ধাতু প্রত্যয় ইত্যাদি আমরা প্রিলিমিনারি যে টপিকটা আছে সেই প্রিলিমিনারি টপিকে এই বিষয়টা পুরো বেসিকটাকে ক্লিয়ার করতে হয়। আর এখানে এসে জাস্ট বেসিক ক্লিয়ার থাকা অবস্থায় কীভাবে সাজিয়ে জাস্ট দ্রুত অ্যান্সারটা লিখে ফেলা যায় এইটার প্র্যাকটিসটা করতে হয় এখানে এসে। ওকে, এখান থেকে যদি বোঝার চেষ্টা করা হয় বা বুঝতে যাওয়া হয় তখন ব্রেইনে অনেক প্রেশার পড়ে। যাই হোক, এরপরে কৃত প্রত্যয় দুই প্রকার।
বাংলা কৃতপ্রত্যয়, সংস্কৃত কৃতপ্রত্যয়। কৃতপ্রত্যয় কত প্রকার? কৃতপ্রত্যয় হচ্ছে দুই প্রকার, বাংলা কৃতপ্রত্যয়, সংস্কৃত কৃতপ্রত্যয়। কৃতপ্রত্যয় যোগে গঠিত শব্দ চল যোগ অন্ত চলন্ত, চল যোগ অন চলন, কিন যোগ কেনা। কৃতপ্রত্যয় যোগে গঠিত শব্দগুলো এগুলো: চল যোগ অন্ত চলন্ত, চল যোগ অন চলন, কিন যোগ কেনা, রাত যোগ উনি রাধুনি, কাজ যোগ না কান্না, খেল যোগ অনা খেলনা, ডুব যোগ উড়ি ডুবুরি, শিখ যোগ শিখাই, পঠ যোগ পাঠক, এরকম আর কি। ওকে, আচ্ছা। তদ্ধিত প্রত্যয়: নাম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় বলে। এর নাম কয়টা? দুইটা, একটা তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়। নাম প্রকৃতির সঙ্গে যুক্ত হয়, নাম প্রকৃতির সঙ্গে যুক্ত হয় চোর যোগ চোরা, তারপরে হচ্ছে ঢাকা যোগ ঢাকাই। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, এটা কিন্তু নাম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়। ওকে, যেমন চোর, ঢাকা, এগুলো হচ্ছে নাম। নাম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়। ওকে, তদ্ধিত প্রত্যয় হচ্ছে কত? তিন প্রকার: বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আর হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় যোগে যে গঠিত শব্দ বাঘ যোগ বাঘা, বাবু যোগ আনা বাবু আনা, হাত যোগ হাতা, দার যোগ দারওয়ান, মিঠা যোগ মিঠাই, কারি যোগ কারিগর, কারি যোগ তারপর হচ্ছে মনোযোগ মানব। ওকে, মনোযোগ মানব, শিশু যোগ শৈশব। ওকে, তো সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কি কি? সমাস যোগে 6টি শব্দ গঠন করুন। সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কি? এবং সমাস যোগে 6টি শব্দ গঠন করুন। সমাস শব্দ গঠনের অন্যতম পদ্ধতি। সমাস শব্দ গঠনের কি অন্যতম পদ্ধতি? সমাস শব্দের অর্থ মিলন। সমাস শব্দের অর্থ মিলন। এরপর সংক্ষেপণ বা একাধিক পদের একপদীকরণ। ওকে, সমাস শব্দ গঠনের অন্যতম পদ্ধতি। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ বা একাধিক পদের একপদীকরণ। অর্থাৎ অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নামই হচ্ছে সমাস। ঠিক আছে, সমাস শব্দ গঠনের অন্যতম পদ্ধতি। সমাস শব্দ গঠনের অন্যতম একটি পদ্ধতি। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপণ বা একাধিক পদের একপদীকরণ। অর্থাৎ অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার যে নামই হচ্ছে সমাস। যেমন প্রিয় কথা বলে যে নারী, কি প্রিয়ংবদা। মানে অনেকগুলো ওয়ার্ড মিলে হচ্ছে কি একটা ওয়ার্ড হবে আর কি। যে অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদকে হচ্ছে এক পদে রূপান্তর করাই বিষয়টাই হচ্ছে কি সমাস। ক্লিয়ার? ওকে, সো সমাস প্রধানত 6 প্রকার, যথা কি দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রীহি, অব্যয়ীভাব। ওকে, তো সমাজযোগে 6টি শব্দ গঠন: অলুক দ্বন্দ্ব, দেশে ও বিদেশে। নতুন শব্দ দেশে বিদেশে, সমাসের নাম অলুক দ্বন্দ্ব। গঠন প্রক্রিয়া দেশে ও বিদেশে, দেশে বিদেশে। রূপক কর্মধারায় মন রূপ মাঝি, মন মাঝি। বহুব্রীহি কি দশ আনন্দার, দশানন। অব্যয়ীভাব ভাষার সদৃশ, উপভাষা। উপ উপপদ তৎপুরুষ, পকেট মারে যে, পকেট মার। বহুব্রীহি ও আশিতে 20 যার, 80-20। ওকে, এখন এইগুলো গঠন প্রক্রিয়া, নতুন শব্দ এগুলো পেলাম, বাট কোনটা কাকে বলে সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমরা প্রিলিমিনারি যে সিলেবাস, প্রিলিমিনারি যে বই, সেখান থেকে আমাদের জেনে নিতে হবে। এখান থেকে জাস্ট আমি যা লিখবো তাই শিখছি রিটেনে। ওকে, তো রিটেনে হচ্ছে ব্যাকরণ। আজকে এটা প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে শুধুমাত্র পড়ছি। এরপরে হচ্ছে রিটেনে এটা পড়বো পরে, আগে প্রিলিমিনারি টপিক সবগুলো শেষ করার পরে এরপরে হচ্ছে আমরা রিটেনের গ্রামার টপিক পড়া শুরু করবো আবার। এছাড়া এর পরবর্তী দিন যদি রিটেন ধরি, সে রিটেনে হচ্ছে গ্রামার টপিকটা আগে ধরবো না। সেখানে হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সারাংশ, সারমর্ম, রচনা, তারপরে হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে এছাড়া, ঠিক আছে, কবি পরিচিতি বা কবিদের বিষয়গুলো, এগুলো আগে নেব। ওকে, তারপর হচ্ছে যে আমাদের গ্রন্থ সমালোচনা, শিকড়ের গ্রন্থ সমালোচনা কয়েকটা পড়ব। যাই হোক, আজকের মতো হচ্ছে এখানেই হচ্ছে প্রথম চ্যাপ্টারটা যেহেতু ধরেছি, এটা ইনশাল্লাহ শেষ করব, তারপরে বাকি কথা হবে। ওকে, আচ্ছা। তো এরপরে যদি আমরা যাই যে সমাস দ্বারা শব্দ গঠনের সমাস দ্বারা শব্দ গঠনের উপায়সমূহ ব্যাখ্যা করুন। কীভাবে সমাসের সাহায্যে শব্দ গঠিত হয় উদাহরণ সহ আলোচনা করতে বলেছে। চলো আমরা যাই, এটা কিন্তু বিসিএস 43 এবং 45তম বিসিএস কিন্তু চলে এসেছিল। ওকে, সমাস দ্বারা শব্দ গঠনের যে উপায়, শব্দ গঠনের অন্যতম উপায় সমাস। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপণ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপণ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক পদের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়। সমাস করার সময় দুই বা ততোধিক
সমাস করার সময় দুই বা ততোধিক পদ এক পদ করলেই, দুই বা ততোধিক পদকে যদি এক পদ করা হয়, করলেই তা সমাস গঠিত আর কি শব্দ হবে না। যেসব পদ নিয়ে সমাস তৈরি হয় তাদের মধ্যে অর্থের মিল এবং পদগুলো পরস্পরের মধ্যে সাক্ষাৎ সম্বন্ধ থাকতে হয়, যাতে করে পদগুলো দ্বারা একটি বিশিষ্ট অর্থ প্রকাশ পায়। যেমন ঘি মাখানো ভাত, ঘি ভাত একই অর্থ বহন করে, তাই এটি সমাস গঠিত শব্দ। এরূপ সমাসের সাহায্যে বিশিষ্ট পদ গঠন: কাগজ কলম, ফুল ফল, বইপত্র, আসা যাওয়া। কর্মধারায় সমাসের সাহায্যে বিশেষ্য পদ: কাঁচকলা, আলু সিদ্ধ। তৎপুরুষ সমাসের সাহায্যে বিশেষ্য পদ: চুক্তি সম্পাদনা, পদত্যাগ, এতিমখানা। বহুব্রীহি সমাসের সাহায্যে বিশেষ্য পদ গঠন: গলাগলি, মারামারি। সমাসের সাহায্যে বিশেষণ পদ গঠন: উঁচু নিচু, এই ইত্যাদি ইত্যাদি আর কি। যাই হোক, সন্ধি কাকে বলে, কত প্রকার ও কি কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ পাশাপাশি থাকা দুটি মিলন কি, পাশাপাশি থাকা দুটি ধ্বনির মিলন কি হচ্ছে সন্ধি বলে। বাংলা ব্যাকরণে এটি ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সন্ধির উদ্দেশ্য হলো ধ্বনির মাধুর্য রক্ষা করা এবং এর উচ্চারণ সহজ ও সুন্দর করা। যেখানে ধ্বনির সৌন্দর্য বা মাধুর্য নষ্ট হয় সেখানে কিন্তু সন্ধি প্রযোজ্য নয়। হিমযোগ আলয়, হিমালয়, আশাযোগ আতীত, আশাতীত, উদ্যোগ উচ্চারণ, উচ্চারণ, নবযোগ অন্ন, নবান্ন ইত্যাদি আর কি। সন্ধির প্রকারভেদ: সন্ধি মূলত হচ্ছে দুই প্রকার, একটা বাংলা শব্দের সন্ধি আর একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি। বাংলা শব্দের সন্ধি তো স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আকারে ভাগ করা হয়, আর তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধিকে তিন ভাগে ভাগ করা হয়: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তবে আধুনিক বাংলা ভাষায় তিন ধরনের সন্ধি আলোচিত হয়: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি যোগে কিছু শব্দ গঠন করুন। স্বরসন্ধি যোগে কিছু শব্দ হচ্ছে: রত্নযোগ আকর, রত্নাকর; সদাযোগ আনন্দ, সদানন্দ; পূর্ণযোগ ইন্দু, পূর্ণেন্দু; রাজযোগ ঋষি, রাজর্ষি; মতযোগ ঐক্য, মতৈক্য; নদীযোগ অম্বু, নদম্বু; মরুযোগ উদ্যান, মরুদ্যান। ব্যঞ্জন সন্ধি যোগে নিয়ম সহ শব্দ গঠন করুন। ব্যঞ্জন সন্ধি যোগে গঠিত শব্দ হচ্ছে: ব্যঞ্জন স্বরে ব্যঞ্জন সন্ধি, দিক যোগ অন্ত, দিগন্ত; স্বরযোগ আনন, স্বরানন। স্বরে ব্যঞ্জনে, অর্থাৎ ব্যঞ্জনে স্বরে, ঠিক আছে, একটা হচ্ছে ব্যঞ্জন, দিক যোগ অন্ত, অর্থাৎ শেষে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি থাকবে আর প্রথমে হচ্ছে স্বরধ্বনি থাকবে, তাহলে ওটা কি ব্যঞ্জনে স্বরে। আর স্বরে ব্যঞ্জনে মানে ওই প্রথম ওয়ার্ডের শেষেরটা স্বরধ্বনি হবে, আর সামনেরটা শেষেরটার শেষের শব্দটার সামনের স্বরটা হবে কি ব্যঞ্জন। ওকে, যেমন এক যোগ ছত্র, এক ছত্র, এক, এক। একে কিন্তু একের নিচে কিন্তু হসন্ত নাই, তার মানে এক অর্থে, তাহলে শেষ হচ্ছে অ আছে, আর এখানে ছত্র, ঠিক আছে, ছ দিয়ে শুরু হয়েছে, ছর পর কিন্তু ছর আগে না কিন্তু, তাহলে ছ ব্যঞ্জন, স্বরে ব্যঞ্জনে এক যোগ ছত্র, এক এক ছত্র। ওকে, বিপদযোগজনক, বিপদজনক। আচ্ছা, তো ব্যঞ্জনে ব্যঞ্জনে কি, ব্যঞ্জনে ব্যঞ্জনে উদ্যোগ ছেদ, উচ্ছেদ দুইটাই ব্যঞ্জন। ওকে, তারপর হচ্ছে বিপদযোগজনক, বিপদজনক, এটাও কিন্তু কি ব্যঞ্জনে ব্যঞ্জনে। আচ্ছা, যাই হোক, ব্যঞ্জন উদাহরণ: বাকযোগ আড়ম্বর, বাগাড়ম্বর; সৎযোগ উপায়, সদুপায়; প্রতিযোগ ছবি, প্রতীকছবি ইত্যাদি ইত্যাদি আর কি। ওকে, তো বিসর্গ, বিসর্গ সন্ধি, বিসর্গ দুই প্রকার: রজাত বিসর্গ আর সজাত বিসর্গ। উদাহরণ: নমযোগকার, নমস্কার; দুযোগবার, দুর্বার ইত্যাদি আর কি। সমাস কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহ লিখুন। তো সমাস কাকে বলে, কত প্রকার, কি কি, মোটামুটি আমরা সবাই জানি। তো চলুন তবে এটার পুরোটা আমরা জেনে আসি। তো সমাস শব্দের অর্থ মিলন বা সংক্ষেপণ, অর্থাৎ একাধিক পদের একপদীকরণ, পাশাপাশি অর্থসঙ্গত ততোধিক পদের এক বা ততোধিক পদের মিলনে একটি নতুন শব্দ গঠিত হলে তাকে সমাস বলে। উদাহরণ হচ্ছে শোক প্রকাশের সভা, শোক সভা; মহান যে নবী, মহানবী। ওকে, সমাস এক কথায় প্রকাশ, সমাস ও এক কথায় প্রকাশ এক নয়। সব সমাসই এক কথায় প্রকাশ, সব সমাসই কিন্তু এক কথায় প্রকাশ, কিন্তু সব এক কথায় প্রকাশ সমাস নয়। সব এক কথায় প্রকাশ কি নয়, সমাস নয়। ওকে, ওই যে সকল খারি খার, মানে সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয়, এরকম আর কি বিষয়টা। যে বৃক্ষের ফুল না হলে ফল হয়, বনস্পতি, এটা হচ্ছে এক এক কথায় প্রকাশ। ওকে, আর স্মৃতি রক্ষাতে সৌধ, স্মৃতিসৌধ। ওকে, তো সমাসের প্রকারভেদ: সমাস প্রধানত ছয় প্রকার: কর্মধারায় তৎপুরুষ, দ্বিগু, দ্বন্দ্ব, অব্যয়ভাব, বহুব্রীহি এবং হচ্ছে সরি, কর্মধারায় তৎপুরুষ, দ্বিগু, দ্বন্দ্ব, অব্যয়ভাব, বহুব্রীহি। ওকে, কর্মধারা সমাস কি, এই সমাসে পরপদের অর্থ মুখ্য থাকে। এই কর্মধারা হচ্ছে পরপদের অর্থ মুখ্য থাকে, যেমন হিমের ন্যায় শীতল, হিম শীতল। ওকে, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। তাহলে হচ্ছে কি পরপদের যে অর্থ এটা হচ্ছে মুখ্য, ঠিক আছে, মানে মেইন, পিছনেটা হচ্ছে আসল, যে শীতল, এটা কেমন শীতল, হিম শীতল আর কি, মানে শীতলটা কিন্তু এখানে মেইন। ওকে, হিম কি এরকম তো আর হবে না, তাই না? শীতল কেমন, হিম, হিম শীতল, ঠান্ডা বেশি। তাহলে ঘর কেমন, জামাই এসে তো ঘরের সাথে যুক্ত হবে না, তো জামাই, জামাই কেমন, ঘর জামাই। ওকে, কাজল কালো, ঠিক আছে, এরকম আর কি। বাহুলতার ন্যায় বাহুলতা, এটা আর কি। ওকে, যাই হোক, তৎপুরুষ সমাস, এই সমাসে ব্যাস বাক্যের পূর্বপদে বিভক্তি লোপ পায়। তৎপুরুষ হচ্ছে কি পূর্বপদে যে বিভক্তিটা থাকে সেটা লোপ পায়। দিবায় নিদ্রা, দিবা নিদ্রা, অর্থাৎ এই যে পূর্বপদে যে বিভক্তিটা সেটা লোপ পেয়ে গেছে। মধু দ্বারা মাখা, মধু মাখা, ঠিক আছে, এই বিভক্তিগুলো লোপ পাচ্ছে আর কি। যাই হোক, এটা হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। দ্বিগু সমাস কি,
এই সমাসে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদের অর্থ মুখ্য থাকে। সংখ্যাবাচক হবে, কিন্তু প্রথম পদ হচ্ছে পূর্বপদ সংখ্যাবাচক আর পরপদ কি মুখ্য হবে। 4 অঙ্গের সমাহার চতুরঙ্গ, ওকে। শতাব্দের সমাহার শতাব্দী, 3 মাথার সমাহার তে মাথা। আর পরেরটা হচ্ছে মুখ্য রয়ে গেছে, আর পূর্বপদটা কিন্তু সংখ্যা, ঠিক আছে। ওকে, দ্বন্দ্ব সমাসটা কি? দ্বন্দ্ব এই সমাসে উভয় পদের অর্থই সমানভাবে গুরুত্ব পায়। চা ও বিস্কুট, চা বিস্কুট, মানে ওই ওই শেষের যে কনজাংশনটা থাকে, কনজাংশনটা বিলুপ্ত হয়ে ওই দুইটা আর কি এক হয়ে যায়। ওকে, তো অব্যয়ীভাব সমাস, এই সমাসে পূর্বপদ হচ্ছে অব্যয় এবং অব্যয়ের অর্থই মুখ্য হয়। ওকে, বহুব্রীহি সমাস, এই সমাসে পূর্বপদ অব্যয়ীভাব কি আবার দেখুন ভালোভাবে। এই সমাসে পূর্বপদ অব্যয় এবং অব্যয়ের অর্থই মুখ্য থাকে। পূর্বপদটা অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থটাই মুখ্য থাকে। দিন 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 প্রতিদিন, ঈষৎ রক্তিম আরক্তিম, কুলের সমীপে উপকূল। অর্থাৎ এই সমাসে পূর্বপদ হচ্ছে কি? পূর্বপদ হচ্ছে অব্যয়, আর এই অব্যয়ের অর্থই কি থাকে? মুখ্য থাকে। বহুব্রী কি? এই সমাসে পূর্বপদ বা পরপদ কোনটিই অর্থ মুখ্য নয়, বরং অর্থ নিহিত থাকে তৃতীয় কোনো পদে। ঠিক আছে, এখানে কোনোটাই মুখ্য থাকে না, অর্থ নিহিত থাকে হচ্ছে তৃতীয় কোনো পদে। বিনা পানিতে যার, বিনা পানি। নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। হাতে হাতে যুদ্ধ, হাতাহাতি। অর্থাৎ এখানে কেউ আর কি প্রধান না, এখানে হচ্ছে অর্থনীতি থাকে কোনো একটা। আচ্ছা যাই হোক, এটা আরো বেটার ভাবে আমরা শিখবো প্রিলিমিনারির টপিক গিয়ে। দ্বিরুক্ত শব্দ কি? এক প্রকার এর প্রকারভেদ লিখুন এবং দ্বিরুক্ত শব্দকে শব্দ গঠনের উদাহরণগুলো লিখুন। দ্বিরুক্ত কথাটির অর্থ দুইবার বলা হয়েছে এমন কোন শব্দ একবার বললে যে অর্থ প্রদান করে, দুইবার বললে কিন্তু সেটার কি জোর দেওয়া হয় আর কি, বুঝছেন? তো দুইবার বললে তার থেকে আলাদা অর্থ প্রদান করে। দ্বিরুক্ত শব্দের মাধ্যমেও নতুন অর্থবোধক শব্দ তৈরি হতে পারে। দ্বিরুক্তি প্রধানত 3 প্রকার, যথা শব্দের দ্বিরুক্তি আর হচ্ছে পদের দ্বিরুক্তি। ওকে, ধনাত্মক বা অনুগার দ্বিরুক্তি। শব্দ গঠন দ্বিরুক্তি, শব্দ গঠন দ্বিরুক্তি শব্দ, শব্দের দ্বিরুক্তি। সাধারণত বিভক্তিহীন শব্দের দ্বিরুক্তি এটি। সব দ্বিরুক্তি প্রধানত 3 প্রকার, যথা শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, ধনাত্মক বা অনুকার দ্বিরুক্তি। ওকে, দ্বিরুক্তি প্রধানত 3 প্রকার, কি কি? শব্দের দ্বিরুক্তি, শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, ধনাত্মক বা অনুকার দ্বিরুক্তি। শব্দ গঠন দ্বিরুক্ত শব্দ, শব্দের দ্বিরুক্তি। সাধারণত বিভক্তিহীন শব্দের দ্বিরুক্তি এটি, যেমন লাল লাল ফুল, বড় বড় আম, ছোট ছোট ডাল কেটে ফেলো। যাই হোক, পদের দ্বিরুক্তি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, তাই বিভক্তিযুক্ত শব্দের দ্বিরুক্তি পদের দ্বিরুক্তি। যেমন ঘরে ঘরে নবান্নের উৎসব হচ্ছে, দেশে দেশে ধন্য 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 করতে লাগলো, মনে মনে আমিও সে কথাই ভেবেছি। এইগুলো আর কি দ্বিরুক্তি। ওকে, যাই হোক, দ্বিরুক্তি শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, ধনাত্মক বা অনুগার দ্বিরুক্তি। ওকে, বাগধারা বা দ্বিরুক্তি প্রয়োগ হতে পারে, যেমন ছেলেটিকে চোখে চোখে রেখো, লোকটির হাড়ে হাড়ে শয়তান। ওকে, পদের প্রকারভেদ ব্যাখ্যা করুন। পদের প্রকারভেদ, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, বিভক্তিযুক্ত যে শব্দ সেই শব্দকে কি বলে? পদ বলে। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। পদ মোট 5 প্রকার, এটা আমরা সবাই জানি। বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। যে শব্দ কোনো কিছু নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। বিশেষ্য 6 প্রকার, সংজ্ঞাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক, ক্রিয়াবাচক। ওকে, 6টা। তো বিশেষণ আবার প্রধানত কি 2 প্রকার, নাম বিশেষণ, ভাব বিশেষণ। বিশেষণ আবার 4 প্রকার, ক্রিয়া বিশেষণ, ঘোড়া দ্রুত দৌড়ায়। বিশেষণের বিশেষণ, ঘোড়া খুব দ্রুত দৌড়ায়। অব্যয়ের বিশেষণ, ধিক তারে শতধিক সেই নির্লজ্জজন। বাক্যের বিশেষণ, দুর্ভাগ্যক্রমে শেষ দেশ বিপদের সম্মুখীন। অব্যয়ের প্রকারভেদ ব্যাখ্যা করুন। অব্যয় পদ প্রধানত 4 প্রকার, অব্যয় পদ প্রধানত 4 প্রকার। সমুচ্চয়ী অব্যয়, এই অব্যয় পদগুলো বাক্যে সংযোজন, বিয়োজন এবং সংকোচনের কাজ করে। অব্যয় হচ্ছে 4 প্রকার। সমুচ্চয়ী অব্যয়, এই অব্যয় পদগুলো সংযোজন, বিয়োজন এবং সংকোচনের কাজ করে, এগুলো হচ্ছে সমুচ্চয়ী। সংযোজন, উচ্চপদ ও মার্জিত মর্যাদা সবাই চায়, এই উচ্চপদ আর মার্জিত ও। আর বিয়োজক, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। সংকোচন, তিনি বিধান অথচ সৎ ব্যক্তি নন। ওকে, তো অনন্যই হচ্ছে অব্যয়। অনন্যই অব্যয়টা কি? বাক্যে বিভিন্ন ভাব বা অনুভূতি প্রকাশ্যে ব্যবহৃত হয়, যেমন উ, আ ইত্যাদি আর কি। অনুসর্গ বা পদন্বয়ী অব্যয়, এই অব্যয়গুলো বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে বাক্যে অর্থ সম্পর্ক তৈরি করে। তুমি বিনা আমার কে আছে। ধনাত্মক অনুকার অব্যয় কি? নূপুরের ঝুম ঝুম শব্দে মন ভরে গেল। এই অব্যয়গুলো কোনো ধ্বনি বা অনুভূতিজাত শব্দ প্রকাশ করে। ওকে, সো একই শব্দের বিশেষ্য বিশেষণ রূপে ব্যবহারগুলো লেখন। যেমন ভালো, বিশেষণ রূপে ভালো বাড়ি পাওয়া কঠিন, আর বিশেষ্য রূপে আপন ভালো সবাই চায়। ঠিক আছে। পূর্ণ প্রচেষ্টা সফল হোক, পুণ্যে মতি হোক। সত্য, সত্য পথে চলো, সত্য কথা বলো, বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। আর বিশেষ রূপে এখানে কি মন্দটা তুমি দেখলে।
সরি, ওই সত্য না, এ এক বিরাট সত্য ঘটনা। যাই হোক, যেন এরকম আর কি নানানভাবে ব্যবহৃত হয়ে থাকে। একই অব্যয়ের একাধিক অর্থে ব্যবহার সম্পর্কে কিছু যদি বলতে বলে, তার মানে কি হবে? আর পুনরাবৃত্তি বোঝাতে ওদিকে আর যাব না। ঠিক আছে, পুনরাবৃত্তি হচ্ছে আর। তারপরে নিরাশা বোঝাতে সেদিন কি আর আসবে, এই আরই আবার কি বুঝাইলো, কি সেদিন কি আর আসবে, নিরাশা বোঝাচ্ছে। বাক্যালঙ্কারে আর কি বাঁচবে বাসি। ঠিক আছে, এরকম আর কি। তো ক্রিয়াপদ কি এবং এর প্রকারভেদগুলো লিখুন। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াপদে বাক্য শেষ হয়। সন্ধ্যায় আমরা বাড়ি পৌঁছালাম। অসমর্গে, যে ক্রিয়াপদে বাক্য শেষ হয় না, প্রতিদিন সকালে হাঁটতে গেলাম। তারপরে সকর্মক্রিয়া, যে ক্রিয়াপদের সঙ্গে কর্ম থাকে, সজীব বই পড়ে। অকর্মক্রিয়া, যে ক্রিয়াপদের সঙ্গে কোনো কর্ম থাকে না, সজীব স্কুলে যায়। সজীব স্কুলে যায়। যাই হোক, দ্বিকর্ম, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, ইত্যাদি ইত্যাদি আর কি। ওকে, আমাদের হচ্ছে মোটামুটি আর কি প্রথম চ্যাপ্টারটা শেষ।